Hello everyone, welcome to the Way of Solution. I hope everyone doing very well. হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। যতজন আমাদের ক্লাসটিতে যুক্ত হচ্ছ সকলকেই আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে বিশেষ করে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটা তোমার সফলতার বছর হোক এবং এই বছরে তোমার যে মেহনত সেটাতে আরও বুস্ট আনার জন্য, তোমার যে পড়াশুনো, তোমার যে স্বপ্ন সেটাতে আরও বুস্ট আনার জন্য দ্য ওয়ে অফ সলিউশন তোমাদের পিছনে অনেক অনেক মেহনত করবে এবং তোমাদেরও কিন্তু আমাদের সাথে থাকতে হবে, ক্লাস দেখতে হবে প্রতিদিনের। চলো, আজ 1 জানুয়ারি এবং 1 জানুয়ারি প্রথম দিন থেকেই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করছি। আজকের ক্লাসে অনেকগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আর তোমরা নিশ্চয়ই জানো এই যে সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে কিছু জিকে প্রশ্ন উত্তরও প্র্যাকটিস করছি, যেটা তোমার আপকামিং পরীক্ষার জন্য অনেক কিন্তু হেল্প করবে। লেটস স্টার্ট। ফার্স্ট, নতুন বছরের প্রথম ক্লাস দ্য ওয়ে অফ সলিউশনে শুরু করছি। দিস ইজ আরাবুল রহমান। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী প্রশ্ন আছে সেগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, অক্সফোর্ড ডিকশনারি অনুসারে 2025 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার বা বর্ষসেরা শব্দ কোনটি? অক্সফোর্ড ডিকশনারি এটা প্রতি বছরেই তারা ওয়ার্ড অফ দ্য ইয়ার প্রকাশ করে থাকে। তো এই বছরের বর্ষসেরা শব্দ কোনটি বা ওয়ার্ড অফ দ্য ইয়ার হচ্ছে যেটি, সেটা হচ্ছে রেজবেইট বা রেজবেইট। সেটা রেজবেইট is the Oxford Word of the Year. Ragebait online content deliberately designed to elicit anger and outrage by being frustrating, provocative, or offensive, typically posted on order to increase traffic to or engagement with the particular web page or social account. কি বলতে চাইছে ব্রেন? রেজবেইট মানে কি? রেজবেইট মিনস হচ্ছে এটি হলো এমন অনলাইন কন্টেন্ট যা ইচ্ছাকৃতভাবে হতাশজনক, উস্কানিমূলক বা আপত্তিকর হওয়ার মাধ্যমে মানুষের মধ্যে রাগ এবং ক্ষোভ জাগানোর জন্য তৈরি করা হয়। আজকালকার এআই এর দিন, আজকাল কিন্তু এআই এর মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে মানুষের মধ্যে আমরা দেখব হতাশজনক, উস্কানিমূলক এবং বিভিন্ন ধরনের এই ধরনের কন্টেন্ট কিন্তু বানানো হয়, যার ফলে মানুষ এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে, হতাশার সৃষ্টি হতে পারে। সেই যে বিষয় সেটাকেই কিন্তু বলা হচ্ছে রেজবেইট। এবং সাধারণ কোনো নির্দিষ্ট ওয়েব পেজ বা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের ট্রাফিক বা এঙ্গেজমেন্ট বাড়ানোর উদ্দেশ্যে পোস্ট করাকেই সাধারণত বলা হচ্ছে রেজবেইট। আমরা দেখি প্রায়শই কিন্তু এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন ধরনের এই যে হারকাত এইগুলো কিন্তু করে থাকে তারা। ওকে, এই যে সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য হতাশজনক, উস্কানিমূলক এবং বিভিন্ন কন্ট্রোভার্সি সৃষ্টি করা, এটাকেই বলা হচ্ছে রেজবেইট। অলরাইট, নেক্সট আমরা পরের 2 নম্বর কোশ্চেন্স আজকে সেশনের 1 জানুয়ারির 2 নম্বর কোশ্চেন্স কি বলা হচ্ছে, কোন সংস্থা আকাশ এনজি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ডিজাইন ও তৈরি করেছে? আকাশ এনজি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি তৈরি করেছে কোন সংস্থা? সেটি হলো ডিআরডিও। Defense Research and Development Organization has successfully completed the user evaluation trials of next generation আকাশ মিসাইল, যেটাকে আমরা আকাশ এনজি বলছি। এনজি মিনস হচ্ছে নেক্সট জেনারেশন সিস্টেম। ডুরিং দ্য ট্রায়ালস দ্য মিসাইল সাকসেসফুলি ইন্টারসেপ্টেড এরিয়াল টার্গেটস অর ডিফারেন্ট রেঞ্জ অ্যান্ড অল্টিটিউড including the near boundary, low altitude and long range. ইটস মিন বলা হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডিআরডিও যেটা আছে আমাদের, ডিআরডিও নেক্সট জেনারেশনের আকাশ যে এনজি ক্ষেপণাস্ত্র সেটা তারা তৈরি করেছে। ক্ষেপণাস্ত্র এটা কিন্তু পরীক্ষায় মূল্যায়ন করা হয়েছে বা এটার পরীক্ষা সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে, এবং এটা বিভিন্ন মানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, উচ্চতায় থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুকে সফলভাবে প্রতিহত করতে পারে। তো ইটস এ ওয়ান টাইপ অফ যেটাকে আমরা বলতে পারি আওয়ার ডিফেন্স সিস্টেম, আওয়ার একটা কিন্তু প্রোটেকশন হতে পারে এটা। এবং উচ্চতায় বিভিন্ন দীর্ঘ দূরপাল্লার যে বিভিন্ন যে মিসাইলগুলো আছে সেগুলোকে কিন্তু এটা প্রতিহত করতে পারে। তো আকাশ এনজি ক্ষেপণাস্ত্রটি ডিজাইন করেছে ডিআরডিও। নেক্সট হচ্ছে 68, অর্থাৎ 68তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ফাইনালে কে স্বর্ণপদক জিতেছেন?
রিসেন্টলি মধ্যপ্রদেশে আয়োজিত হয়েছে 68তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে 10 মিটার এয়ার রাইফেল যে স্বর্ণপদক বা ফাইনাল খেলা হয়েছে তাতে স্বর্ণপদক জিতেছেন কিরণ অঙ্কুশ যাদব। নেভিজ, আমাদের ভারতীয় নৌবাহিনীর বা নৌবাহিনীর সাথে যুক্ত কিরণ অঙ্কুশ যাদব produced a consistent performance to clinch the gold medal in the 10th meters air rifle men's final in the 68 National Shooting Championship in Bhopal at MP State Shooting Academy. নেক্সট কোশ্চেন ইজ, প্রতি বছর 25শে ডিসেম্বর কার জন্মবার্ষিকীর স্মরণে ভারতের সুশাসন দিবস পালিত হয়? গুড গভর্নেন্স ডে বা সুশাসন দিবস 25শে ডিসেম্বর ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা পালন করে থাকি। তো কে তিনি? এটা একটু জেনে রাখো, কবে সুশাসন দিবস পালিত হয়? 25শে ডিসেম্বর। এই দিনে অটল বিহারী বাজপেয়ী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার জন্মদিন। গুড গভর্নেন্স ডে সেলিব্রেটেড কমেমোরেটস দ্য বার্থ অ্যানিভার্সারি অফ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী। ইট ইজ সেলিব্রেটেড টু প্রমোট অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড সিটিজেন্স সেন্ট্রিক পাবলিক সার্ভিস। অর্থাৎ এখানে মানুষজনের যে জনসচেতনতা, মানুষজনের যে জবাবদিহিতা, এটাকেই অ্যাকচুয়ালি সেন্টারাইজ করার জন্য পালন করা হয়ে থাকে সাধারণত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ীর জীবন এবং আদর্শকে সম্মান জানাতে কোথায় রাষ্ট্র প্রেরণা স্টলের উদ্বোধন করেছেন? 25শে ডিসেম্বর, যেই দিনে প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ছিল, সেই দিনে তার জীবন আদর্শকে সম্মান জানিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্র প্রেরণা স্টল এটা উদ্বোধন করেছেন। কোথায়? লখনৌ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এটা উদ্বোধন করা হয়েছে। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড দ্য রাষ্ট্রীয় প্রেরণা স্টল ইন লখনৌ, উত্তরপ্রদেশ টু অনার দ্য লাইফ অ্যান্ড আইডিয়াস অফ ফর্মার পিএম অটল বিহারী বাজপেয়ী। সুবনশিরি লোয়ার জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন দুটি রাজ্যের সীমান্তে অবস্থিত? সুবনশিরিটা একটু জেনে রাখো, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর, ব্রহ্মপুত্রের একটা উপনদী। ব্রহ্মপুত্রের অনেকগুলো উপনদী আছে, তিস্তা, লোহিত, সুবনশিরি, ধানসিরি। তো তার মধ্যে সুবনশিরি একটা তিস্তার ব্রহ্মপুত্রের উপনদী। সেই ব্রহ্মপুত্রের উপনদী সুবনশিরির উপরে সুবনশিরি লোয়ার জলবিদ্যুৎ প্রকল্পটি উদ্বোধন করা হয়েছে। অ্যান্ড এটা কোন সীমান্তে অবস্থিত একটু দেখি, এটা অরুণাচল প্রদেশ এবং আসামে অবস্থিত আছে। শ্রী মনোহর লাল, ইউনিয়ন মিনিস্টার অ্যান্ড পাওয়ার হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি দায়িত্বে তিনি আছেন। ইনোগ্রেটেড টুডে দ্য কমার্শিয়াল অপারেশন ইউনিট টু 250 মেগাওয়াট অফ দ্য 2000 মেগাওয়াট সুবনশিরি লোয়ার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার থ্রু ভার্চুয়াল। আচ্ছা, এটা ভার্চুয়াল মুডে তিনি কিন্তু করেছেন। কে করেছেন? মনোহরলাল খট্টর করেছেন। এতটুকুই জেনে রাখো, এগুলো মনে রাখতে হবে না, জাস্ট এমনি দেখে রাখো। মনোহরলাল খট্টর তিনি ইনোগ্রেট করেছেন রিসেন্টলি। ওকে, আর তিনি কোন মিনিস্ট্রির দায়িত্বে আছেন? ইউনিয়ন মিনিস্টার অফ পাওয়ার, হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, নগর পরিকল্পনা, শহর এবং আমরা দেখব গৃহমন্ত্রক, এবং তিনি ডিয়ার স্টুডেন্টস যেটা পাওয়ার বা শক্তি মন্ত্রকের দায়িত্বে আছেন। কোন রাজ্য সম্প্রতি ন্যাশনাল পেসো মহোৎসব উপলক্ষে সমস্ত পেশা এলাকায় বিশেষ গ্রাম সভা আয়োজনের ঘোষণা করেছেন? রিসেন্টলি। পেশা মানে কি এটা আমি খুঁড়ি বলবো। পেশা হচ্ছে সাধারণত এক ধরনের পঞ্চায়েত। ওকে, সো এখানে দেখবো আমরা ওড়িশা রাজ্য। ওড়িশা রাজ্য পেশা মহোৎসবের সময়ে ওড়িশার যিনি মুখ্যমন্ত্রী আছেন, ওড়িশার মুখ্যমন্ত্রীকে ওড়িশার চিফ মিনিস্টার বা ওড়িশা চিফ মিনিস্টার মোহন চরণ মাঝি হ্যাজ announced a special gram sabha will be organized today across the panchayat extension to schedule areas। আচ্ছা, এই পেশা মিনিংস কে একটু বলি। পেশাটা হচ্ছে একটা আইন, মোস্ট কমনলি রেফার টু ইন্ডিয়ান প্রভিনশন অফ দ্য পঞ্চায়েত এক্সটেনশন টু দ্য শিডিউল এরিয়াস অ্যাক্ট 1996। এটা 1996 তফসিলি উপজাতি এলাকাকে পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু এই আইনটাকে আনা হয়েছিল। অ্যান্ড রিসেন্টলি আমরা দেখব পেশা মহোৎসব হয়েছে, এটা ভারতে পালিত হয়ে থাকে পেশা মহোৎসব। অ্যান্ড সেই পেশা মহোৎসবের সময়ে আমরা দেখব মোহন চরণ মাঝি তিনি ঘোষণা করেছেন পেশা এলাকায় বিশেষ গ্রাম সভা আয়োজন করার কথা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
সম্প্রতি কোন ভাষায় ভারতের সংবিধানের একটি সংস্করণ প্রকাশ করেছেন? বর্তমান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রিসেন্টলি একটা ভাষাতে সংবিধানের একটি সংস্করণ প্রকাশ করেছেন, সেটি হচ্ছে সাঁওতালি ভাষা। ভারতের সংবিধানে আমরা জানি 22টি সংবিধান স্বীকৃত ভাষা আছে, তার ভিতরে একটা হচ্ছে সাঁওতালি। 2003 সাল থেকে কিন্তু সাঁওতালিকে সংবিধান স্বীকৃত ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং সেখান থেকে সংবিধানের একটা স্বীকৃত ভাষা, এবং সেই ভাষায় বর্তমানে দ্রৌপদী মুর্মু একটা সংবিধানের সংস্করণ প্রকাশ করেছেন। The President of India, Srimati Draupadi Murmu, released the Constitution of India in the Santhali language. ইন্ডিয়ান কোস্ট গার্ডের জন্য নির্মিত প্রথম দূষণ নিয়ন্ত্রণ জাহাজ, পলিউশন কন্ট্রোল ভেসেল টির নাম কি? রিসেন্টলি ভারতের কোস্ট গার্ড তাদের বাহিনীতে বা কোস্ট গার্ডের মধ্যে রিসেন্টলি দূষণ নিয়ন্ত্রণ জাহাজটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, একটা দূষণ নিয়ন্ত্রণ জাহাজ বা পলিউশন কন্ট্রোল ভেসেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটার নাম হচ্ছে সমুদ্র প্রতাপ। ইন্ডিয়ান কোস্ট গার্ড inducts its first pollution control vessel yard 1267 সমুদ্র প্রতাপ constructed at গোয়া শিপইয়ার্ড লিমিটেড। এটা গোয়া শিপইয়ার্ড লিমিটেড থেকে তৈরি হয়েছে। ন্যাশনাল টেস্ট হাউস NTH কোন সংস্থার সাথে দেশব্যাপী স্যাম্পল বা নমুনার সংগ্রহ ও পরীক্ষার জন্য একটি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করেছে? মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সম্প্রতি স্বাক্ষর হয়েছে বিটুইন ন্যাশনাল টেস্ট হাউস, কিসের জন্য এটা স্বাক্ষর হয়েছে? নমুনা সংগ্রহ, দেশব্যাপী বিভিন্ন নমুনা সংগ্রহ, স্যাম্পেল পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্ট হাউস এবং আমাদের ভারতের ডাক বিভাগ যেটা আছে ন্যাশনাল টেস্ট হাউস অ্যান্ড ডিপার্টমেন্ট অফ পোস্ট সাইন মৌ টু এনেবল নেশন ওয়াইড স্যাম্পল কালেকশন অ্যান্ড টেস্টিং। ওকে, সো রিসেন্টলি এটা ডাক বিভাগ এবং ন্যাশনাল টেস্টিং হাউস স্বাক্ষর করেছে। এই হচ্ছে আজকের আমাদের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। এর পরের দিনে 2রা জানুয়ারিও আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হব। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। এবারে চলো আমরা কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করি। তার আগে বলে রাখি TWS একাডেমিতে বর্তমানে বিভিন্ন ব্যাচের মাধ্যমে তোমরা পড়াশোনা করতে পারো, বিভিন্ন ব্যাচে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে বেস্ট প্রিপারেশন নিতে পারো। রিসেন্টলি কনস্টেবল এর আমরা দেখেছি রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে আমাদের প্রচুর স্টুডেন্টস, তোমরা সেই ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে দেখো, স্টুডেন্টসের লাইন লেগে আছে স্যার যে আমরা পাস করেছি, আমাকে অনেক উপকার হয়েছে, আমার দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমির মাধ্যমে আমরা অনেক উপকার পেয়েছি। সো অবশ্যই তোমার যে প্রিপারেশন সেটাকে আপগ্রেড করতে হলে সেখানে আজই অ্যাডমিশন নাও। আর রিসেন্টলি আমাদের কেপি মেন্সের জন্য একটা কিন্তু ব্যাচ লঞ্চ হয়েছে। যারা কেপি মেন্সের প্রিপারেশন নিতে চাও, মেন্স কিন্তু প্রিলিমসের থেকে অনেক আলাদা হবে এবং প্রিলিমসের থেকে যথেষ্ট সেখানে আমরা দেখবো একটু হার্ড লেভেলের কোশ্চেন্স থাকে, তো তার জন্য কিন্তু প্র্যাকটিস প্রচুর প্রয়োজন। তো কেপি মেন্সের জন্য প্র্যাকটিস ব্যাচ চলে এসেছে ইন দ্য TWS একাডেমি। তো নাও সকলে দ্রুত সেখানে এনরোল করে ফেলো ফর ইওর বেটার প্রিপারেশন। নেক্সট আমাদের 1 নম্বর প্রশ্ন, আজকের জিকে প্রশ্ন উত্তর, ভারত এবং শ্রীলঙ্কাকে সংযোগকারী চুনাপাথরের শৃঙ্খলটিকে কি বলা হয়? আচ্ছা একটা কথা বলি, ভারত এবং শ্রীলঙ্কা আমরা জানি ভারতের নিচে এরকম শ্রীলঙ্কা আছে, ভারত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে আমরা এটাও জানি যে পক প্রণালী আছে, পক প্রণালী অবস্থিত আছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে। অ্যান্ড এর মাঝখানে কিন্তু একটা চুনাপাথরের শৃঙ্খল বিষ্টিত নিমজ্জিত একটা আমরা চুনাপাথরের শৃঙ্খল বা ব্রিজ টাইপের দেখতে পাবো। এটাকে বলা হয়ে থাকে অ্যাডামাস ব্রিজ বা এটাকে বলা হয়ে থাকে রাম সেতু বা অ্যাডামাস ব্রিজ আমরা এটাকে বলছি, বা আদম ব্রিজ এটাকে বলা হয়। আচ্ছা, পাম্বান দ্বীপ বলে একটা দ্বীপ আছে, পাম্বান দ্বীপ, এটা সম্পর্কে একটু জেনে রাখো। পাম্বান দ্বীপ কোথায় আছে? এটাও কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে ওই যে পক প্রণালী আছে ওইখানে কিন্তু আমরা দেখতে পাবো পাম্বান দ্বীপ। এটা খুব ইম্পর্টেন্ট। কোন দুটি দেশের মাঝখানে পাম্বান দ্বীপ আছে আমরা বললে সেটা বলবো ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত আছে। ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোল। এই ইন্টারপোল কোনো নোটিশ
কোন নোটিশ পলাতক অপরাধীকে গ্রেপ্তার করার জন্য জারি করা হয়? ইন্টারপোল বিভিন্ন ধরনের নোটিশ দিয়ে থাকে। হ্যাঁ, যেমন এখানে একটা নোটিশ আছে ব্ল্যাক কর্নার নোটিশ। মনে করো কারোর দেহ শনাক্ত করা যাচ্ছে না, কোনো একটা মৃত ব্যক্তি আছে, তার কোনো দেহ শনাক্ত করা যাচ্ছে না, তখন কিন্তু ব্ল্যাক কর্নার নোটিশ জারি করা হয়ে থাকে। তো তেমনই রেড কর্নার নোটিশ জারি করা হয়ে থাকে কোনো গ্রেপ্তার করা অপরাধী পালিয়ে গেছে ধরো, বা কোনো পলাতক অপরাধীকে গ্রেপ্তার করার জন্য রেড কর্নার নোটিশ প্রকাশ করা হয়। তোমরা কমেন্ট করে জানাবে যে ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত আছে। এটা তোমাদের আজকের বাড়ির কাজ দেওয়া থাকবে। এর সদর দপ্তর কোথায় আছে এটা তোমাদের আজকের বাড়ির কাজ, বা হেড কোয়ার্টার কোথায় এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। সকলেই যতজন আজকের ক্লাসটি দেখছো এবং পরেও যারা দেখছো সকলেই কমেন্ট বক্সে এটা কিন্তু জানাবে। আত্মচরিত কার আত্মজীবনীর নাম? একজন বিখ্যাত ব্যক্তির ভিতরে আত্মচরিত নামে একটা আত্মজীবনী রচনা করেছেন, নিজের আত্মজীবনী রচনা করেছেন। হুইজি, কে তিনি? রাজা রামমোহন রায়, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন আর দেবেন্দ্রনাথ ঠাকুরের নাম পাচ্ছি। বাঙালি কিছু মনীষীদের নাম পাচ্ছি। এর ভিতরে শিবনাথ শাস্ত্রী, যিনি ডিয়ার স্টুডেন্টস বাংলা নবজাগরণ বা বাংলায় যে ধর্মীয় যে মুভমেন্ট, বিশেষ করে সমাজ সংস্কারক মুভমেন্ট, তার সাথে যুক্ত ছিলেন। সেই শিবনাথ শাস্ত্রী আত্মচরিত রচনা করেন। এবং মনে রাখবে ব্রাহ্ম সমাজ, বিশেষ করে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের একজন কিন্তু প্রতিষ্ঠাতার মধ্যে তিনি ছিলেন। সাভানা ক্রান্তীয় তৃণভূমি, এটি প্রধানত কোন মহাদেশে দেখা যায়? আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া। দেখো ইউরোপে ক্রান্তীয় জলবায়ু আমরা দেখতে পাই না সেরকম, কিন্তু আমরা দেখবো আফ্রিকাতে কিন্তু ক্রান্তীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। আফ্রিকাতে সাভানা আছে। আফ্রিকা ছাড়া সাভানা আরেকটা জায়গাতে দেখা যায়, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে দেখা যায়। এবং ভারতের মতো কিছু দেশে কিন্তু আমরা দেখতে পাবো সাভানা। ভারত তো অবশ্যই এশিয়ার মধ্যে পড়ে, হ্যাঁ, কিন্তু সব থেকে বেশি আমরা দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকাতে দেখতে পাবো সাভানা তৃণভূমি। এছাড়া আফ্রিকাতে আমরা বিভিন্ন আরও তৃণভূমি দেখতে পাই, যে লাইক ভেল্ট। দক্ষিণ আফ্রিকাতে ভেল্ট তৃণভূমি দেখা যায়। দক্ষিণ আমেরিকাতে আমরা পম্পাস তৃণভূমি দেখতে পাবো। পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? দক্ষিণ আমেরিকাতে দেখা যায়। রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী 1956 সালে কয়টি রাজ্য গঠিত হয়? 1953 সালে আমাদের ভারত তখন সবে সবে স্বাধীনতা পেয়েছে। এখন ভারতকে বেশ কিছু রাজ্যে বিভক্ত করার জন্য আইনের সুবিধার্থে, ভারতের সংবিধান অনুযায়ী ভারত হচ্ছে একটা ফেডারেল তোমার হচ্ছে সিস্টেম আমাদের ভারতে আছে, তো রাজ্যের প্রয়োজন। তো ভারতকে সেন্টার বা সেন্ট্রিক না করে সেটাকে কিন্তু ফেডারেল সিস্টেমের মধ্যে আনার জন্য বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রয়োজন হয়। এবং ভারত খুব ডাইভার্সিফাই কান্ট্রি, তোমরা নিশ্চয়ই জানো। ভারতে ভাষার বৈচিত্র্য আছে বিভিন্ন রাজ্যের মধ্যে, হ্যাঁ, জাতিগত বৈচিত্র্য। এই যে পুরো বৈচিত্র্য, এই বৈচিত্র্যর বেসিসে আমরা দেখব ভারতকে বেশ কিছু রাজ্যে বিভক্ত করা হয়। তার জন্য 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিটি, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল। তো রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয়ে থাকে আমরা দেখব 1953-তে। এবং সেই রাজ্য পুনর্গঠন কমিশন 3 বছর পরে গিয়ে 1956-তে ভারতকে 14টি রাজ্য, হ্যাঁ 14টি স্টেট এবং আমরা দেখব 6টি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিতে ভারতকে বিভক্ত করে। আর এটা বর্তমানে বেড়ে গেছে। ইউনিয়ন টেরিটরি আমরা দেখব বর্তমানে হয়েছে তোমার কতগুলি ইউনিয়ন টেরিটরি? 8টি আছে। আর স্টেট কতগুলি আছে? স্টেট হচ্ছে বর্তমানে 28টি আছে, তাই না? নেক্সট, সুপ্রিম কোর্টকে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা করার অধিকার প্রদান করা হয়েছে কোন ধারায়? আচ্ছা, আমাদের ভারতের একটা এই বিশেষ নিয়ম হচ্ছে, বা ভারতের একটা বিশেষ সংবিধানের বৈশিষ্ট্য, যে আমাদের বিচার ব্যবস্থাকে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা করার অধিকার প্রদান করা হয়েছে। বিশেষ করে সুপ্রিম কোর্ট, তারা কিন্তু বিচার বিভাগীয় পুনর্বিবেচনা করে দেখতে পারে। এটা 137 ধারাতে আছে। অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? অগ্নাশয়কে আমরা মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি বলে থাকি অনেক সময়। কেন বলি? এটি পেটের মাঝখানে থাকে বলে, এটি একাধিক হরমোন নিঃসরণ করে বলে, এনজাইম এবং হরমোন নিঃসরণ করে বলে, নাকি এটি হজমে সাহায্য করে না? অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? বিকজ এটা এনজাইম এবং হরমোন দুটোই নিঃসরণ করে। হ্যাঁ,
এনজাইম লাইক আমরা যদি দেখি অগ্নাশয় থেকে, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হচ্ছে, হরমোন নিঃসৃত হচ্ছে, ইনসুলিনের মতো হরমোন আমরা দেখবো এখান থেকে নিঃসৃত হয়। তো এই যে হরমোন নিঃসৃত হচ্ছে এবং এনজাইম দুটোই নিঃসৃত হচ্ছে, এই কারণটাকে মিশ্র গ্রন্থি বলা হচ্ছে। চলো আমরা কিছু এরকম অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে দেখে রাখি। যেমন আমাদের মস্তিষ্কে কি কি অন্তঃক্ষরা গ্রন্থি আছে, যেমন পিনিয়াল গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু বাকি যে আমাদের গ্ল্যান্ডগুলো আছে, সেই অন্তঃক্ষরা গ্রন্থি বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু উদ্দীপিত করে থাকে অন্যান্য হরমোন নিঃসরণের জন্য। তো এই পিটুইটারি গ্রন্থিকে আমরা অনেক সময় বলে থাকি দা প্রভু গ্রন্থি, তাই তো? এটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলছি। এছাড়া আমাদের ট্রকিয়ার দুই পাশে, গলায় যে ট্রকিয়া আছে তার দুই পাশে থাইরয়েড গ্ল্যান্ড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস দেখতে পাবো। আচ্ছা, আরেকটা দেখো থাইমাস গ্রন্থি বলে একটা গ্রন্থি আছে আমাদের বুকের কাছে, থাইমাস গ্রন্থি। আচ্ছা, তারপরে কি আছে? অগ্নাশয় আছে, অগ্নাশয় গ্রন্থি আমাদের আছে। আর কি আছে? আর হচ্ছে তোমার অ্যাড্রিনালিন গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি আছে আমাদের বৃক্কের উপরে, আমরা দেখতে পাবো অ্যাড্রিনালিন গ্রন্থি। আচ্ছা, আর মেয়েদের জন্য থাকে ওভারি বা যেটাকে আমরা বলছি ডিম্বাশয়, আর ছেলেদের জন্য থাকে টেস্টিসেল বা যেটাকে আমরা সাধারণত বলে থাকি তোমার শুক্রাশয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, বেশ কিছু অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলো বিভিন্ন ধরনের হরমোন রিলিজ করে থাকে। নেক্সট, নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটি কোমল পানীয় যেগুলো সফট ড্রিঙ্কস হয় তার তীব্র স্বাদের জন্য দায়ী? দেখো, কোমল পানীয়তে একটা অ্যাসিড আমরা পেয়ে থাকি কার্বলিক অ্যাসিড, ঠিক আছে? কার্বলিক অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে, সেটা আমরা কোমল পানীয়তে পেয়ে থাকি। এছাড়া আরেক ধরনের অ্যাসিডটাকে যেটা কোমল পানীয়র একটু টকটক স্বাদের জন্য কিন্তু দায়ী হয়, যেটাকে বলা হয়ে থাকে ফসফরিক অ্যাসিড। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিয়োগ করেন কে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে অনেক সময় বলা হয়ে থাকে আমাদের ভারতের সংসদের বা ভারতীয় শাসন ব্যবস্থার ওয়াচ ডগ, ওয়াচ ডগ। ওকে, কেন বলা হয়? বিকজ এরা হচ্ছে ভারতের সরকার যে ধরনের আর্থিক বিনিয়োগগুলো করে, বিভিন্ন তোমার হচ্ছে আর্থিক যে প্রকল্পগুলো করে থাকে সেগুলো সঠিকভাবে টাকা অ্যালোকেট হচ্ছে কিনা, হ্যাঁ, সেগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, এই যে বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আলোচনা করে এবং তারা বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করে থাকে, সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে থাকে। এটাকে এই কারণে ওয়াচডগ বলা হয়ে থাকে ভারতের শাসন ব্যবস্থার। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির ভিতরে আমরা জানি 22টা মোট সদস্য থাকে, 22টা মোট সদস্য, তার ভিতরে রাজ্যসভা থেকে থাকে 7জন, রাজ্যসভা থেকে থাকে 7জন, রাজ্যসভা থেকে আমরা জানি থাকে 7জন, আর 15 জন। ঠান্ডায় তো আমার হাতের লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, হাত তো কাঁপছে ভীষণ ঠান্ডায়। আচ্ছা, আর 15টা হচ্ছে কি? 15টা হচ্ছে লোকসভা থেকে থাকে, লোকসভা থেকে। প্রচুর ঠান্ডা, বুঝেছো? তো টোটাল 22টা মোট সদস্য থাকে। এখন এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির পুরো সদস্যদের যিনি নিয়োগ করেন তিনি হচ্ছেন কে জানো? লোকসভার স্পিকার। পুরো পাবলিক অ্যাকাউন্টস কমিটি যিনি তৈরি করে থাকেন তিনি হচ্ছেন লোকসভার স্পিকার, আর যিনি চেয়ারম্যান হবেন তাকেও কিন্তু নিয়োগ করে থাকেন লোকসভার স্পিকার। এখন চেয়ারম্যান কে হয়ে থাকেন? যিনি লিডার অফ অপোজিশন বা এলওপি হয়ে থাকেন সংসদের, তাকেই কিন্তু চেয়ারম্যান নিয়োগ করা হয়ে থাকে। মায়া সভ্যতার নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায়? মায়া সভ্যতার নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায়? মায়া সভ্যতার নিদর্শন দেখতে পাওয়া যায় মেক্সিকোতে। ওকে, প্রাচীন সভ্যতা একটা, অনেকটা পিরামিডের মতো দেখতে, এরকম আমরা এখানে সৌধ দেখতে পাবো, হ্যাঁ, যা মেক্সিকোতে দেখতে পাওয়া যায়। মেক্সিকো শুধু নয়, তার আশেপাশের বিভিন্ন দেশেও দেখতে পাওয়া যায়। সাঁওতালি ভাষা লেখার জন্য যে লিপিটির ব্যবহার করা হয় তার নাম কি? আচ্ছা, ভাষা আলাদা হয়, লিপি আলাদা হয়, এটা তো তোমরা জানো নিশ্চয়ই। যেমন আমরা ইংরেজিতে এই যে ABCD লিখে থাকি, এগুলো কিন্তু ABCD ইংরেজি ভাষায় বলছি, কিন্তু এগুলো লেখা হচ্ছে কিসে বলো তো দেখি? এগুলো লেখা হচ্ছে ল্যাটিন লিপিতে। তো তেমনি দেবনাগরী লিপি হচ্ছে হিন্দির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভাষার নাম হিন্দি কিন্তু লিপির নাম হচ্ছে দেবনাগরী। গুরুমুখী হচ্ছে পাঞ্জাবি। এই গুরুমুখী লিপিতেই কিন্তু আমরা দেখব গুরু গ্রন্থ সাহিব বা যেটা আমাদের কি বলা হয়, ভারতের শিখ ধর্ম অবলম্বী যারা আছে বিশ্বের মধ্যে, শিখ ধর্ম অবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব, বা যেটাকে আমরা সাধারণত আরেকটা কি বলা হয়, গুরু গ্রন্থ সাহিবকে আদি গ্রন্থ বলা হয়। এটার কিন্তু লেখা হয় গুরুমুখী লিপিতে।
অলচিকি হচ্ছে সাঁওতাল ভাষার একটা কিন্তু লিপি। আর তিরুহিতা একটু বলে রাখি, তিরুহিতা হচ্ছে মৈথলি ভাষা। মৈথলি কোথায় বলা হয়ে থাকে? মৈথলি বিশেষ করে বিহারি অঞ্চল বা বিহার অঞ্চলের ভাষাকে মৈথলি বলা হয়। তো মৈথলি ভাষার লিপিকে সাধারণত তিরুহুতা বলা হয়ে থাকে। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? উস্তাদ বিসমিল্লাহ খান, তিনি ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী চারটে প্রথম সারিরই কিন্তু পুরস্কারে ভূষিত হয়েছেন। সেই বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? সানাই বাজানোর জন্য বিখ্যাত। মারাঠা ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? মারাঠা ম্যাকিয়াভেলি বলা হয়ে থাকে নানা ফড়নবিশকে। আরেকটা প্রশ্ন হয়, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয় বলো? আমরা এটা বলে থাকি কৌটিল্য, বা তার আরেকটা নাম হচ্ছে চাণক্য। কৌটিল্য বা চাণক্যকে বলা হয়ে থাকে ভারতের ম্যাকিয়াভেলি। গ্লোবুলিন প্রোটিন প্রধানত কোথায় পাওয়া যায়? খুব দারুণ একটা কোশ্চেন। গ্লোবুলিন বলে এই প্রোটিনটা আমরা প্রধানত মানব শরীরের কোথায় পাই? রক্তে, হাড়ে, চুল ও নখে, পেশি নাকি কোষে? এই হরমোনটা পাওয়া যায় রক্তে। সাধারণত রোগ প্রতিরোধ করার জন্য, রক্ত জমাট বাঁধার জন্য গ্লোবুলিন প্রোটিন খুব প্রয়োজনীয়। টেস্ট দ্য রিমার্কেবল পাওয়ার অফ রিজলভ বইটির লেখককে? এই বছরে 2025-এ প্রকাশিত একটা বই একজন ব্যক্তি প্রকাশ করেছেন। এই বইটার লেখককে? সঞ্জীব চোপড়া, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, প্যাট কামিংস। প্যাট কামিংস, হ্যাঁ, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ক্যাপ্টেন প্যাট কামিংসের লেখা বই। দিল্লির কোন সুলতান সুলতান ই আজম বা সুলতান আজম উপাধি নিয়েছিলেন? সুলতান আজম মানে কি? আজম মানে হচ্ছে বড়, বড় মানে সব থেকে বড় সুলতানের উপাধি কে নিয়েছিলেন? অ্যাকচুয়ালি উপাধি নিয়েইনি, তিনি পেয়েছিলেন। কার কাছ থেকে? খলিফার কাছ থেকে। খলিফা হচ্ছে ইসলাম ধর্মের মধ্যে সর্বোচ্চ ধর্মগুরুকে বলা হতো। বর্তমানে খলিফা বিষয়টা নেই, ঠিক আছে, কিন্তু আগে এই বিষয়টা ছিল। তো খলিফা বিশেষ করে তিনি খলিফার কাছ থেকে এই সুলতান ই আজম উপাধিটি লাভ করেছিলেন, তৎকালীন যিনি খলিফা ছিলেন তার কাছ থেকে। আর এটা শামসুদ্দিন ইলতুৎমিশ লাভ করেছিলেন। ভারতের সিএসআইআর এর ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এনইইআরআই কোথায় অবস্থিত? একটা সংস্থা বা একটা ইনস্টিটিউটের নাম, রিসেন্টলি খবরের শিরোনামে এটা ছিল। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা অবস্থিত নাগপুর, মহারাষ্ট্রে। হ্যাঁ, দ্য ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এ কনস্টিটিউয়েন্ট ল্যাব অফ ইন্ডিয়াস CSIR is a leading research and development center in Nagpur, India. আচ্ছা, R&D বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, এটা নাগপুরে অবস্থিত আছে। এটা সিএসআইআর এর একটা বিধিবদ্ধ সংস্থার মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি? এটা অনেক সহজ প্রশ্ন, পারবে তোমরা এটা। হ্যাঁ, খুব দারুণ একটা কোশ্চেন। একজন শুষ্ক প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতগুলি হাড় থাকে? ইজি কোশ্চেন, রাইট অ্যান্সার হচ্ছে 206টি হাড় থাকে। এটা একটু কঠিন কোশ্চেন। বিশ্বের কোনটিকে পৃথিবীর নির্জনতম দ্বীপ বলা হয়? পৃথিবীর নির্জনতম দ্বীপ মানে মেন ল্যান্ড বা যে মূল ভূখণ্ডের থেকে সব থেকে দূরে অবস্থিত একটা দ্বীপ কোনটি? ট্রিস্টান দি কুনহা, গ্যালাপাগোস দ্বীপ এবং ইস্টার আইল্যান্ড এবং সেন্ট হেলেনা। রাইট অ্যান্সার হচ্ছে ট্রিস্টান দি কুনহা। ট্রিস্টান দি কুনহা এটা অবস্থিত আছে এই যে অঞ্চল, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে। হ্যাঁ, এটা পৃথিবীর মধ্যে সব থেকে আইসোলেটেড, সব থেকে নির্জন এবং কোনো মূল ভূখণ্ড, কোনো মহাদেশের থেকে সব থেকে দূরে অবস্থিত আছে। এটা কোথায় আছে? এই অঞ্চলটাকে আমরা বলছি আটলান্টিক মহাসাগর। তো এটা আটলান্টিকে অবস্থিত আছে। এখন বিষয় হচ্ছে স্যার এখানে কি মানুষ বাস করে? দেখো, সরাসরি কোনো মানুষ বাস করে না, তবে এখানে যাওয়া যায়। এই যে দ্বীপটা আছে ট্রিস্টান ডি কুনহা, এটা কিন্তু যুক্তরাজ্য বা ব্রিটেনের অধীনে এসে থাকে। হ্যাঁ, ব্রিটেনের একটা টেরিটরি হচ্ছে এটা। হাইড্রোজেনের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস কত? বলো, হাইড্রোজেনের এমইউ বা অ্যাটমিক মাস কত হয়ে থাকে? হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা, সবচেয়ে হালকা মৌল, আমরা সকলেই জানি। তো পৃথিবীর সবচেয়ে হালকা মৌল,
হ্যাঁ, হাইড্রোজেন এর পারমাণবিক মাস বা অ্যাটমিক ভর যেটা, সেটা কত? অ্যান্সার হচ্ছে 1.008। অপশান এ ইজ রাইট অ্যান্সার। চলো, আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, প্রথম দিনে ক্লাস এই বছরে 2026 সালে দ্য ওয়ে অফ সলিউশনে আমি তোমাদের প্রোভাইড করেছি। হ্যাঁ, 2 তারিখ থেকে সরাসরি কিন্তু দ্য ওয়ে অফ সলিউশন এবং অন্যান্য চ্যানেলগুলোতে রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো তাদেরকে আবারও একবার বলি, আমাদের দ্য ওয়ে অফ সলিউশন তোমাদেরকে বেশ কয়েক বছর ধরে কিন্তু ক্লাস দিয়ে যাচ্ছে বাংলা ভাষায়, কোয়ালিটি সম্পন্ন ক্লাস। তো অবশ্যই প্রতিদিনে ক্লাসটিতে জয়েন হবে এবং ক্লাসটিতে একটা কিন্তু লাইক করতে ভুলবে না। আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে ফলো করতে চাইলে অবশ্যই কিন্তু ফলো করতে পারো। দিস ইজ আরাবুল রহমান, এতক্ষণ ছিলাম তোমাদের সাথে একটা নতুন ক্লাস নিয়ে। আরও একবার উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা থাকবে। নতুন বছরটা তোমার সিলেকশনের বছর হোক, এটাই কিন্তু আমরা চাইবো এবং তুমিও নিশ্চয়ই চাইবে। তো টেক কেয়ার, টাটা, বাই।